স্বাগত জানাচ্ছি সারা বাংলা সম্পাদকীয়তে। আমি রহমান মুস্তাফিজ আছি আপনাদের সাথে এবং আমার সাথে আজ অতিথি হিসেবে আছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির পশ্চিমবঙ্গের কো-কনভেনর ইন্টেলেকচুয়াল সেলের জনাব দেবাশিস চৌধুরী। আমি স্বাগত জানাচ্ছি জনাব দেবাশিস চৌধুরীকে আমাদের আজকের আলোচনায় আসার জন্য। আমরা মূলত আজকে ভারতের হয়ে যাওয়া নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরেই বিজেপি এবং কেন্দ্রে এবং একই সাথে পশ্চিমবাংলায় বিজেপি নির্বাচনী ইস্যুগুলো নিয়ে একটু ওখানে আমরা আলাপচারিতায় অংশ নেব। তা দেবাশিস চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের যেই নির্বাচনী আলোচনাগুলো ছিল সেই আলোচনার জায়গা থেকে আপনাদের প্রত্যাশার জায়গাটা ছিল প্রথমত হচ্ছে বিজেপির যে শক্তিটা নিয়ে মাঠে ছিল সেই শক্তির পাশাপাশি এবার এনডিএ জোটের একটা বড় ভূমিকা ছিল। সবকিছু মিলিয়ে যে গত বছর আপনাদের বিজেপি এককভাবে ৩০৩টি আসনে জয়লাভ করেছিল, এবার সেখানে নেমে এসেছে ২৪০টি। এই যে এতগুলো আসন কমে যাওয়া, বা যদি আমরা জোটের কথা বলি ৩৪৩, জোটের অন্যান্য শরিকদের গতবারের আসনগুলো নিয়ে ছিল হচ্ছে ২০১৯-এ যেখানে ৩৪৩টি, এই ২০২৪-এ এসে সেখানে ২৯৩টি আসন, প্রায় 50টি আসন কমে গেছে এবার আপনাদের। রাম মন্দির ইস্যু বা অন্যান্য যে ইস্যুগুলো ছিল সামনে, সেগুলো খুব যে বেশি কাজে লেগেছে এমনটি মনে হচ্ছে না, যারা আমরা বাংলাদেশে থেকেও যে ভারতের রাজনীতির দিকে, ভারতের নির্বাচনের দিকে নজর রাখছিলাম। তো সেটি আমাদের মনে হচ্ছে। একই সাথে হচ্ছে এবারের নির্বাচন ছিল একেবারেই আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রিক। সেই জায়গায় আমরা এবার দেখতে পারলাম যে মোদী চমক বলে যে বিষয়টি ছিল সেটিও খুব বেশি যে কাজে লেগেছে এমনটি না, কারণ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আশাতীত ভালো করেছে। তা আমি আপনার কাছ থেকে, আমি পশ্চিমবাংলা ইস্যুতে পড়ে যাচ্ছি, একটু সামগ্রিকভাবেই জানতে চাই যে এবারের নির্বাচনে আপনাদের আসন কমে যাওয়ার জায়গাটা আপনাদের মূল্যায়ন কি? কারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আরো ২-৩টি দিন গেছে, আপনাদের মূল্যায়নের জায়গাটা কি? মূলত যেটা আজকে আমরা যেখানে পৌঁছেছি সেটাতে একটা জিনিস জানতে হবে যে ২০১৪-র মোকাবেলায় ২০২৪ আমাদের যে ভোট প্রতিশত, যেটা মানে দশাংশ যেটা আছে, মানে পার্সেন্টেজ আমাদের প্রায় 2% ভোট বেড়েছে। গত ২০১৯ থেকে আমাদের প্রায় 2% ভোট বেড়েছে। এবার সেটা আসনে পরিলক্ষিত হয়নি, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, সেটা আসনে সেটা হয়নি, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে অ্যাজ পার ভোট পার্সেন্টেজ 2% ভোট ভারতীয় জনতা পার্টি ইনক্রিজ করেছে। এবার তার সঙ্গে আরেকটা জিনিস যেটা হয়েছে, সেটা কিছু স্থানীয় কারণ, এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই যে হ্যাঁ এটা নরেন্দ্র ভাই মোদীর তার ছবি এবং তার স্লোগান এবং তাকে নিয়ে লড়া হয়েছিল, এবং ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায়নি। ২৭১ সংখ্যাগরিষ্ঠতা, সেখানে আমরা মাত্র ২৪০ ভারতীয় জনতা পার্টির হয়েছে। জোট সঙ্গীদের নিয়ে ২৯২ ২৯৩ গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা মানতে কোনো অস্বীকার নেই, আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে কিছু স্থানীয় কারণ এখানে কাজ করেছে। মানে যেহেতু প্রত্যেকটা অঞ্চলের বিভিন্ন ডায়নামিক্স আছে, আমরা যেটা বলতে পারি, উড়িষ্যা একটা প্রান্ত আছে আমাদের ভারতবর্ষের, উড়িষ্যা বাংলার দক্ষিণে আছে, দক্ষিণ পশ্চিমে। উড়িষ্যা প্রান্তে ভারতীয় জনতা পার্টির কোনো ফুটপ্রিন্ট ছিল না আমাদের কখনোই, মানে গত ১০, ১২, ১৫ বছর কিছুই ছিল না উড়িষ্যায়। মানে প্রধান বিরোধী দল ছিলাম আমরা পশ্চিমবঙ্গের মতন। কিন্তু এইবার ১৪৭টা ওখানে উড়িষ্যাতে বিধানসভা আর লোকসভা, মানে ওদের রাজ্য এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হয়েছে। উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টি ১৪৭টা আসনের মধ্যে ৮০টার কাছাকাছি আসন পেয়েছে। ৭৯ মানে 77, 78 আসন পেয়েছে 147 এর মধ্যে। আর ২১টা লোকসভা, মানে কেন্দ্রের যে আসন, তার মধ্যে ২১টার মধ্যে উড়িষ্যার ২১টার মধ্যে ২০টা আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছে। অর্থাৎ উড়িষ্যার রাজ্য আমরা লাভ করেছি। দিল্লি, উত্তর, তারপরে দিল্লি, হরিয়ানা প্রভৃতি, যেখানে ভরাডুবির অনেক বেশি আশঙ্কা ছিল, একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, ১০ বছর একটা সরকারের অ্যান্টি ইনকামবেন্সি থাকবে। তো যে ভরাডুবির আশঙ্কা করেছিল সেটা হয়নি। কর্ণাটকায় যে ভরাডুবির আশঙ্কা করা হয়েছিল হয়নি। মধ্যপ্রদেশ আরেকটা রাজ্য যেখানে ২৯টা আসন রয়েছে কেন্দ্রে,
29টার মধ্যে 29টাই আবার ভারতীয় জনতা পার্টি জিতেছে মধ্যপ্রদেশে, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। আমাদের যেটা সমস্যা হয়ে গেছে, আমরা আলোচনার ক্ষেত্রে আমাদের সঠিক মূল্যায়ন করাই উচিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই দুটো রাজ্য আমাদের ভীষণভাবে, আমাদের যেটা আশা ছিল সেরকম ফল হয়নি, বিপর্যয় হয়েছে। কিন্তু আরেকটা রাজ্য বিহারে বলা হয়েছিল পুরো ধুয়ে মুছে যাবে, কিন্তু বিহারেও আমরা আশা অনুপাত যেরকম আমাদের যেরকম আগের বার ছিল তার থেকে একটু কম হয়েছে। আগে 40টার মধ্যে 39টা ছিল, এইবার আমাদের 35টার মতন আসন হয়েছে, 32টার মতন আসন, 40টার মধ্যে 32টা হয়েছে। তাহলে একমাত্র থেকে গেল উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। এবার প্রশ্ন এটা হতেই পারে যে উত্তরপ্রদেশেই অযোধ্যা, উত্তরপ্রদেশেই রাম মন্দিরের সমস্ত বিষয়বস্তুটা রয়েছে, তার দীর্ঘ ইতিহাস, তার সমস্তটা উত্তরপ্রদেশেই রয়েছে। কিন্তু উত্তরপ্রদেশ এত বড় একটা রাজ্য, আর আমরা আলোচনার মধ্যে এটা আনতেই হবে যে ভারতীয় জনতা পার্টি সেই অর্থে আমরা এটা স্বীকার করাই উচিত, এটা মানে সততার অভাব হবে যদি আমরা না করি। সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু যে ভোট আছে ভারতবর্ষে, তার খুব সামান্য অংশটা ভারতীয় জনতা পার্টি পায়। আমাদের নীতি, আচরণ, বিচার ইত্যাদি যাই হোক, মানে রাজনীতি এরকম একটা দাঁড়িয়েছে ভারতবর্ষে যে সংখ্যালঘু ভোটটা আমরা খুব, সংখ্যালঘু মানে ভারতবর্ষে মানে মুসলমানদের ভোটটা আমরা খুব সামান্য পাই, না পাওয়ার মতো। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যেই ভোটাংশ, যেই ভোটটা, যেই আসনগুলো 2014 থেকে পেয়ে এসছে, সেগুলো মূলত হিন্দুদের ভোটের উপরে হয়। এবার এটা অস্বীকার করা যাবে না যে হিন্দু ভোটের একটা বিরাট বড় ডাইনামিক্স, সেটা আমরা সবাই জানে, পুরো একাডেমিক্স, আমরা এরপরে পুরো একাডেমিক আলোচনা আছে এর উপরে। সেটা হচ্ছে কাস্ট সিস্টেম। হিন্দুদের যে জাতি ব্যবস্থা যেটা আছে, জাতপাত যেটা আমরা বলি, উত্তরপ্রদেশে সেই ডাইনামিক্সটা কাজ করেছে, কোন একটা কারণে কাজ করেছে। এটা আমাদের আলোচনার মধ্যে আমরা নিয়ে এসেছি, আমরা এনেছি, আমরা এই রাস্তাটা প্রশস্ত করবো, আরো এই আমাদের রাস্তাটা আরো আমাদের এটা বুঝে নিয়ে রাজনীতিটা এগোতে হবে, তা না হলে অসম্ভব হবে। তো উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, এই দুটো জায়গায় কাস্টিজম যেটা ছিল, কাস্ট সিস্টেম, সেটা কাজ করেছে, কিন্তু বিহারে করেনি। অর্থাৎ এই লোকসভা ইলেকশনটা আমরা মোদিজির নামে লড়েছি বটেই, কিন্তু এই ইলেকশনটা এটাও আমাদের স্বীকার করতে হবে যে স্থানীয় কারণ অনেক বলবৎ হয়েছে, যেটা 2019-এ ছিল না। জাতীয় ইলেকশনটা গোটা রাষ্ট্রব্যাপী বা দেশ পুরো অখিল ভারতীয় যে একটা বিষয়বস্তুগুলো, মানে ন্যাশনাল ইস্যুর উপরে হয়েছিল। এই ইলেকশনটা সেই অর্থে অতটা মোদিজির উপরে ইলেকশনটা হয়েছে, কিন্তু ন্যাশনাল ইস্যু সেরকম আজকে ভোট হয়ে গেছে, ভোটের প্রচার ইত্যাদি যা যেরকম প্রচার আমরা করেছি, বিরোধীরা করেছে, আঞ্চলিক বিষয়বস্তুগুলো একটু প্রাধান্য পেয়েছে ইলেকশনে। কেননা বিভিন্ন রাজ্যের বিভিন্ন তাদের আঞ্চলিক নেতাদের, তাদের প্রভাব কিরকম ছিল। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের, যোগীজির, তার নেতৃত্বে কিরকম সরকার ছিল। নীতিশ কুমারের, আমাদের জোট সঙ্গী নীতিশ কুমার, তার কিরকম সরকার ছিল বিহারে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান বিজেপির সরকার কিরকম ছিল। তারপরে রাজস্থানে একটু আমাদের বিপর্যয় একটু হয়েছে। তো রাজস্থানে নতুন বিজেপি সরকার তৈরি হয়েছে, কংগ্রেসকে সদ্য হারানো হয়েছিল তাদের বিধানসভা ইলেকশন, সেই রাজ্যের ইলেকশনে। তো সেখানে রাজস্থানে তার স্থানীয় নেতৃত্ব আমাদের কিরকম কাজ করেছে, বসুন্ধরা রাজে সিন্ধে, মানে আঞ্চলিক লিডারশিপ, স্থানীয় লিডারশিপ এবং স্থানীয় ইস্যুগুলো এই ন্যাশনাল ইলেকশনে আমাদের একটুখানি যেন মনে হয়েছে প্রাধান্য পেয়েছে। তৎসত্ত্বেও নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর ইমেজ যেতে চাই, সেটা হচ্ছে যে তার মানে কি অঞ্চল ভিত্তিক আপনাদের দলগুলো মানুষের পাশে সমানভাবে ছিল না, যার কারণে প্রভাব পড়েছে? অনেকটা সেটাই মনে হচ্ছে অঞ্চল ভিত্তিক আমাদের যে নেতৃত্ব এবং সংগঠন। দেখুন, আমাদের পশ্চিমবাংলাতে আমাদের বিপর্যয় হয়েছে। পশ্চিমবাংলায় একটা মানে আমরা 2019-এ আমাদের 18টি সাংসদ ছিল পশ্চিমবাংলা থেকে। সেখানে সবারই অনুমান ছিল, সমস্ত মানে বিরোধীদেরও অনুমান ছিল, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এদেরও অনুমান ছিল যে আমরা 20 পার করবোই, 22, 23, 25টার মতো আসন হবে আমাদের। পশ্চিমবাংলায় 42টা আসন আছে কেন্দ্র সরকারের লোকসভা কেন্দ্রে, 42টার মধ্যে আমরা 25টা 28টার মতন হব, এটা সবারই অনুমান ছিল। কিন্তু কিছু কারণে পশ্চিমবাংলায় আমরা 12তে চলে এসেছি, 18 তো হয়নি, আরো 6টা কমে 12টাতে এসছে। তো অবশ্যই পশ্চিমবঙ্গের
কিরকম চিন্তাধারা, সেখানকার আমাদের পার্টি, এগুলো সবকিছু বিবেচনার মধ্যে আসবে এবং আমরা বিবেচনা করব এবং করছি। কেননা এটা ঠিক যে নরেন্দ্র ভাই মোদীর একটা ইমেজ, তার একটা বার্তা, তার একটা কার্যপ্রণালী পদ্ধতি, তার ইমেজটাকে নিয়ে ইলেকশন লড়ছি এবং আগেও তার নেতৃত্বের মধ্যেই এই ভারতবর্ষের সরকারও তার নেতৃত্বেই হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে আমাদের দলটা একটা কাডার বেসড পার্টি। এটাও একটা মানে একাডেমিক আলোচনার মধ্যে এটাও সবাই এটা মানে বিশ্বাস করে যে ভারতীয় জনতা পার্টি একটা ক্যাডার বেসড পার্টি, অনেকটা বামপন্থীদের মতন। তো সেই জন্য নেতৃত্বের উপরে নির্ভর করে করাটা যেরকম একটা বিষয়, যেখানে সংগঠন এবং তার কাডার এবং মানে কার্যকর্তা, যারা আমরা কর্মী যাদের বলি আমরা কার্যকর্তা, কর্মীদের বিষয়টাও একটুখানি আলোচনার মধ্যে এবার আসা উচিত আমার ব্যক্তিগত মত। কারণ পশ্চিমবঙ্গে যেরকম পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের আশা অনুরূপ রেজাল্ট হয়নি, হওয়ার কথা ছিল। তো সেই জন্য আমাদের আঞ্চলিক কার্যকর্তাদের, কর্মীদের কি ক্ষোভ বিক্ষোভ আছে, নেতৃত্ব কি ভেবেছে, কিরকম ভাবে কি করেছে, তারপরে টিকিট বন্টন, আমরা সবাই জানি রাজনীতি ভোটের সময় এগুলো হয়, টিকিট বন্টন নিয়ে অনেক সময় বিরোধ হয়, অনেক রকম হয় একটা অঞ্চলে। আর আমি যেটা বললাম যে হিন্দু ভোটের উপরে ডিপেন্ড করে বিজেপি, সেই জন্য হিন্দু ভোটের উপরে ডিপেন্ড করার সময় কোন কাস্ট, ব্রাহ্মণ, রাজপুত, ভূমিহার, দলিত বলি আমরা, SC ST বা OBC মানে যাদব, কোন যাদব, কুর্মী, মাহাতো, সাঁওতাল, আদিবাসী, কাকে টিকিট দেওয়া হবে, কাদের কত ভোট আছে, এই সব বিবেচনাগুলোর মধ্যে দিয়ে হতে পারে আমাদের কিছু এখানে ভুল ত্রুটি থেকে গেছে এবার এই ইলেকশনে, কিন্তু এগুলো সব করা হবে। আর যেহেতু কাডার বেসড পার্টি, এটা আমাদের আলোচনার মধ্যে আনতেই হবে, এবার আসবে আমাদের আলোচনায় যে কালেকটিভ লিডারশিপের বিষয়টাও এবার আসবে। একটু আপনার আলোচনার সূত্র ধরেই যদি বলি যে আপনারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করছেন, এটা যেমন মুখে বলছেন, কিন্তু সেই জায়গায় হচ্ছে আবার আপনারাই স্বীকার করছেন যে এবারের নির্বাচনটা একেবারেই হচ্ছে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করেই হয়েছে, আদর্শ সেখানে স্থান পায়নি। এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে যে আপনাদের নিজেদের কাজের যে দুর্বলতার জায়গাগুলো, জনবিচ্ছিন্নতার কিছু জায়গা তৈরি হয়েছে, যেটা আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে 10 বছর টানা থাকার কারণে কিছু কিছু জায়গায় সংকট তৈরি হতে পারে, এটা একটা। আর আরেকটি হচ্ছে খাদের কিনারা থেকে কংগ্রেসের যে উত্থান, এই জায়গায় তাদের যে নেতৃত্বের কারিশমা, সেই জায়গাটায় আপনারা বলতে হয় যে আপনাদের ধরাশায়ী হওয়ার ক্ষেত্রে, ফল বিপর্যয়ের ক্ষেত্রে, যে ইন্ডিয়া জোট কিংবা কংগ্রেস নেতৃত্বের দূরদর্শিতা, এই জায়গাটা কি আপনারা হেরে গেছেন? সেখানে একটা বিপর্যয়, একটা আশা অনুরূপ আমাদের রেজাল্ট হয়নি ঠিকই, কিন্তু বিপর্যয় সেই অর্থে নয়। কেননা কংগ্রেস এরা ইত্যাদি শেষ দিনও, মানে যেদিন গণনার আগেও, গণনার দিনের বেলাও রাহুল গান্ধীজি, মাননীয় রাহুল গান্ধীজি 295 আসন উনি নিজেই বলছিলেন ইন্ডিয়া জোটের জন্য, মানে বিরোধী জোটের জন্য 295, সেখানে তাদের 234 গিয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য এটা বিষয়টা হচ্ছে যে, যেটা যখন আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টিদের সংখ্যালঘু ভোটের একটা বিষয় আছে, একটা আমাদের একটা মাইনাস পয়েন্ট আছে, সেখানে এটাও মানতে হবে যে যারা বিরোধী দল যত আছে, বিরোধী দলরা কিন্তু ভারতবর্ষে আজকে দিনে 12 থেকে 15% সামগ্রিক অল ওভার ইন্ডিয়া अबाउट 15% সংখ্যালঘু ভোট আছে। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ কিছু কিছু জায়গায় এই সংখ্যালঘু ভোটটা সংখ্যায় বেশি। পশ্চিমবঙ্গে যেরকম প্রায় 25 থেকে 28% সংখ্যালঘু ভোট আছে। কেরলে প্রায় 30% মতো সংখ্যালঘু ভোট আছে। বিহার, উত্তরপ্রদেশে 22%, 20% মতো সংখ্যালঘু ভোট আছে। তো যারা বিরোধী, ভারতীয় জনতা পার্টির বিরোধী আমরা যারা আছে ইন্ডি জোট, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, বিভিন্ন যত আঞ্চলিক দল আছে, তারা প্রমুখ এই 10 থেকে 12% থেকে 20%-এর মতন সংখ্যালঘু ভোটটা নিয়ে তারা ইলেকশনে এগোয়। তারা অলরেডি তাদের কাছে একটা অ্যাডভান্টেজ, মানে প্রায় টোটাল ইলেকটোরেটের প্রায় 5% থেকে 7%, যদি 20% কোন জায়গায় মুসলিম ইলেকটোরেট হয়, তাহলে টোটাল ইলেকটোরেটের প্রায় 5%-এর মতন তারা অ্যাডভান্টেজ নিয়ে এগোয়। তো সেই জায়গাটা সবসময় মনে রাখতে হবে আমাদের। তো সেই জায়গাটা, সেখানে আমাদের গণনা কিরকম হয়, আমাদের মানে ক্যালকুলেশন কিরকম হয়, সেখানে আমরা কাস্ট ইকুয়েশন গুলো কি করে আমরা ম্যানেজ করি হিন্দু ভোটের, সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেই জন্যই আমাদের পার্টি কাডার বেসড পার্টি, কার্যকর্তার উপরে অনেক বেশি নির্ভরশীল থাকতে হয়। কেননা আমাদের একটা কোনো ভোট ব্যাংক বলে সেই অর্থে ভারতীয় জনতা পার্টি কিন্তু কখনোই ছিল না।
আমরা রাষ্ট্রবাদিতার উপরে রাষ্ট্রবাদের উপরে ইলেকশন গুলো লড়া, এবং বাজপেয়ীজির সময় বাজপেয়ীজির ইমেজটাকে নিয়ে ভোট লড়া হয়েছিল। এটা আমরা কাডারবাস পার্টি হওয়া সত্ত্বেও এটা ভারতীয় জনতা পার্টি আপনি বলতে পারেন একটা আমাদের ইন্টারনাল কন্ট্রাডিকশন বা আমাদের একটা এরকম একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। কিন্তু এটা ঘটনা, যেহেতু আমাদের সেই অর্থে কোন একটা ভোট ব্যাংক সেই অর্থে নেই যেরকম অন্যান্য দলের আছে। আঞ্চলিক দলদের তাদের নিজের অঞ্চলের একটা ভোট ব্যাংক থাকে, যেরকম লালু, মুলায়ম, এদের যাদব, ওবিসি, হিন্দুদের মধ্যে একটা কাস্ট তাদের ভোট ব্যাংক, তার সাথে তারা সংখ্যালঘু ভোটটাকে অ্যাড করে, যেটাকে আমরা বলি মাই কম্বিনেশন, মানে মুসলিম যাদব কম্বিনেশন, বা এখন যেটা আরেকটা হচ্ছে পাসমান্দা দলিত কম্বিনেশন। পাসমান্দা মানে এসসি এসটি, মানে একদম কাস্ট হায়ারার্কি, যারা তথাকথিত কাস্ট হায়ারার্কি থেকে একদম নিচে তাদের। তো এই যে কম্বিনেশন গুলো, সেগুলো ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে খুব কম কাজ করে। আমরা সামগ্রিক হিন্দু ভোটের উপরে, রাষ্ট্রবাদিতার উপরে, রাষ্ট্রবাদের উপরে ভোট লড়া হয়। সেই জন্য আমাদের একটা লিডারশিপেরও দরকার হয়। বাজপেয়ীজির সময় বাজপেয়ীজি ছিলেন, আডবাণীজি, তারপরে আজকে নরেন্দ্র ভাই মোদীজি, এরকম এটা আমাদের পলিটিক্স এর একটা মানে কি বলবেন বাধ্যবাধকতা, আমাদের হাত বেঁধে থাকে এর মধ্যে। কিন্তু এর মধ্যেও যেটা মনে রাখতে হবে যে ইন্ডিয়া জোট যেটা ছিল রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, সেখানে আরেকটা ডাইনামিক্স খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষে দীর্ঘদিন 60 বছর এক নাগারে মানে কন্টিনিউয়াস কংগ্রেসের শাসন ছিল। কংগ্রেস যেই ধরনের ডাইনামিক্স গুলো, কংগ্রেসের যে রাজনীতি ছিল, অ্যান্টি কংগ্রেসিজমের মধ্যে দিয়ে সমস্ত আঞ্চলিক দল তৈরি হয়েছে। সে মুলায়ম সিং এর দল হোক, লালু প্রসাদের দল হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দল কংগ্রেসকে ভেঙে তৈরি হয়েছে। অ্যান্টি কংগ্রেসিজম থেকে আজকে চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টি অ্যান্টি কংগ্রেসিজম থেকে তৈরি হয়েছিল। প্রত্যেকটা আঞ্চলিক দল অ্যান্টি কংগ্রেসিজমের থিওরিতে, সোশ্যাল জাস্টিসের থিওরিতে, বা সোশ্যাল জাস্টিস সোশ্যালিজমের সাম্যবাদের থিওরিতে তৈরি হয়েছে, অ্যান্টি কংগ্রেসিজমের। সেই জন্য ইন্ডি জোটের এদের মৌলিক অসুবিধে, আমাদের যেরকম প্রবলেমটা কি, আমরা কোনো ভোট ব্যাংক আমাদের সেই অর্থে নেই। রাষ্ট্রবাদিতার উপরে কংগ্রেস বিরোধী যে অংশগুলো আছে, আপনি টিডিপির কথা বলছেন, আপনি তৃণমূলের কথা বলছেন, তা এদের তো হচ্ছে কংগ্রেস বিরোধী একটা অবস্থান থাকার কথা, এদেরকে তো আপনাদেরই পাশে পাওয়ার কথা। এই জায়গাটা কি সাম্প্রদায়িক চিন্তা ভাবনার জায়গাটা আপনাদের দলের, সেই কারণে কি তারা আসেনি? কারণ তারা আবার নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করে। কংগ্রেস বিরোধী দলগুলোকেও আপনারা টানতে পারলেন না কেন তাহলে? একদমই তাই। এই জায়গাটাই এটা হচ্ছে আমাদের বিরোধীদের কন্ট্রাডিকশন। বিরোধীদের মধ্যে এটাই কন্ট্রাডিকশন যে তাদের অ্যান্টি কংগ্রেসিজমের মধ্যে দিয়ে সেই দলগুলো তৈরি হয়েছে, এবং অ্যান্টি কংগ্রেসিজমের রাজনীতি এরা করবে নিজের অঞ্চলে, নিজের রাজ্যগুলোতে। কিন্তু কেন্দ্রীয় স্তরে এরা যে স্লোগানে জোট করে, এরা সেটা হচ্ছে সেকুলারিজমের জোটে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে জোট হয়, এই স্লোগানে তারা জোট করে। কিন্তু আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়ায়, মানে প্র্যাকটিক্যালি ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস যেটা শেষে গিয়ে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে এই আঞ্চলিক দলগুলো কংগ্রেসের সাথে এই সংখ্যালঘু যে ভোট ব্যাংকটা আছে, যে মুসলিম ভোট ব্যাংকটা আছে, সেটার মধ্যে ভাগ বসানোর জন্য নিজেদের মধ্যে এদের অভ্যন্তরীণ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ এদের একটা অন্তর্দ্বন্দ্ব থাকে, একটা সংঘর্ষ থাকে। সেই সংঘর্ষে বিজেপি ঢোকে না, কারণ আমরা তো এমনিতেই সংখ্যালঘু ভোটটা পাবো না, মুসলিম ভোটটা আমরা পাই না। তো সেই জন্য এক জিনিস লক্ষ্য করবেন, আঞ্চলিক দলরা কেন্দ্রে যতই সেকুলারিজমে জোট করুক না কেন, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে বাইরে থেকে আপনারা আরো সুবিধা লক্ষ্য করার, আপনারা ভারতবর্ষের রাজনীতিতে দেখবেন বাজপেয়ীজির সময় সেকুলার পার্টিরাই কেন্দ্রে কিন্তু বিজেপিকে সমর্থন করে। কেন ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস সেকুলার পার্টিরা জানে যে ভারতীয় জনতা পার্টি কখনো এই সেকুলার পার্টিদের যে মুসলিম ভোট ব্যাংক আছে তার মধ্যে কখনো থাবা বসাবে না, ভাগাংশ নেবে না, একটা ভাগ বসাবে না। কিন্তু এরা যতই সেকুলার বলে কংগ্রেসের সঙ্গে জোট করুক, আঞ্চলিক দলদের সবসময় ওদের মানুষ ফটালে ওদের মনের মধ্যে এই ভয়টা থাকে যে কংগ্রেস যদি শক্তিশালী হয় তাহলে অঞ্চলে এদের যে মুসলিম ভোট ব্যাংকটা আছে সেই ভোট ব্যাংকটা কংগ্রেস ভেঙে দেবে। এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে ভারতের রাজনীতিটা চলছে গত 15-20 বছর ধরে। আমরা এই ডাইনামিক্সটাই দেখছি, কিন্তু বিশেষ করে বাজপেয়ীজির আমলের পর থেকে। কেন বাজপেয়ীজির আমলে প্রথম একটা নন কংগ্রেস গভর্নমেন্ট 5 বছর মানে পুরো মেয়াদ কমপ্লিট করতে পেরেছিল। বাজপেয়ীজির সময় অবধি কোন নন কংগ্রেস গভর্নমেন্ট, অনেকবার হয়েছে, সোশ্যালিস্টরা চেষ্টা করেছে, কমিউনিস্টরা চেষ্টা করেছে, আঞ্চলিক দলেরা চেষ্টা করেছে, 3-4টা এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু কোনোটা 2 বছর, কোনোটা 2.5 বছর, কোনোটা 1 বছরের মাথায় পড়ে গেছে, 6 মাসের মাথায় পড়ে গেছে। চন্দ্রশেখরজির গভর্নমেন্ট 6 মাসের মাথায় পড়ে গেছিল, কংগ্রেসই সমর্থন
ফেরত নিয়ে নিয়েছিল। কিন্তু প্রথম নন কংগ্রেস গভর্নমেন্ট যে নিজের পুরো টার্ম কমপ্লিট করেছিল 5 বছর, সেটা বাজপেয়ীজির সরকার ছিল 99 থেকে 2004 সাল। 2004-এর পর থেকে, এবং 2004-এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, আমরা দুর্ঘটনাই বলবো, দুর্ঘটনা গুজরাটের দাঙ্গাগুলো হয়েছিল 2002-তে। 2002-এর পর থেকে 2004-এর পর থেকে এই ডায়নামিক্সটা আমরা ভারতবর্ষে দেখছি, যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আঞ্চলিক দলদের কেন্দ্রে কেন্দ্রে রাজ্যে নয়, আপনারা লক্ষ্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর সরকার আছে 2019-এর আগে, 2024-এর আগে কাজ করতে সেরকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু সে রাজ্যে অ্যান্টি বিজেপি স্ট্যান্ড নিত, রাজ্যে সবাই অ্যান্টি বিজেপি স্ট্যান্ড নেয়, কিন্তু কেন্দ্রে তারা বিজেপির সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই, সে আসন সমঝোতা হোক বা না হোক, কিন্তু তাদের একটা কোনো অসুবিধা নেই। কিন্তু আবার কেন্দ্রে গিয়ে ওরা কংগ্রেসের সঙ্গে জোট করলেও রাজ্যে কংগ্রেসকে কোনোভাবেই জায়গা ছাড়বে না, কোন আঞ্চলিক দল ছাড়বে না। এই ডায়নামিক্সের মধ্যে দিয়ে আমাদের যেটা অসুবিধা হয়ে গেছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর একদম উত্তর মানে হরিয়ানা, পাঞ্জাব প্রভৃতি এই রাজ্যগুলো, আর উত্তর পূর্বেও মণিপুরে দাঙ্গা হয়েছে, সত্যি মণিপুরে অনেক অনেক বিপর্যয় হয়েছে, মণিপুরে নর্থ ইস্টে অনেক ঝামেলা হয়েছে শেষের দিকে। তো এইগুলোর মধ্যে দিয়ে আমরা তৈরি হয়ে ঠিক করে ইলেকশনটা করতে পারি। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে 99 থেকে 2004, 2014 থেকে 2019, 19 থেকে 24 এই যে 3টে টার্ম বিজেপি ক্ষমতায় ছিল, কখনোই হচ্ছে অন্য কোনো দলের উপর ভর করে হচ্ছে তাকে সরকার গঠন করতে হয়নি। এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন, অবশ্যই কোয়ালিশন সরকারের দিকেই যেতে হবে। সেই জায়গায় আপনারা একা পথ চলতেই অভ্যস্ত, সেই জায়গায় এবারের শরিকদের সাথে নিয়ে পথ চলাটা কতটা সহজ হবে বলে মনে হয়, নাকি পথটা খুব একটা মসৃণ হবে না? দেখুন, এখানে দুটো জিনিস কাজ করে। আমরা তো প্রথমেই আমি বললাম যে আমাদের তো যে কাডার বেসড পার্টি এবং সেই জন্য কালেকটিভ লিডারশিপ, সেটা আমাদের একটা কন্ট্রাডিকশন আছে। কালেকটিভ লিডারশিপ হওয়া সত্ত্বেও আমাদের একটা ফেস দরকার হয়, কেননা যেহেতু কোনো ভোট ব্যাংক পলিটিক্স আমরা করতে পারি না, হয়ও না আমাদের। তো সেই জন্য কালেকটিভ লিডারশিপের রোলটা আরো বাড়বে এখন, যেটা এটা অস্বীকার করার জায়গা নেই যে আমরা যেইভাবে একটা ব্যবস্থা তৈরি হয়েছিল এতদিন 10 বছর চলেছে, যেটা 2014 থেকে, সেখান থেকে একটু পরিবর্তন আমাদের করতেই হবে। কালেকটিভ লিডারশিপের বিষয়টা একটু গৌণ হয়ে গেছিল, একটু পেছনে চলে গেছিল, কিন্তু সেটাকে আবার প্রাধান্য দিতে হবে। কালেকটিভ লিডারশিপের বিষয়টা আবার আসবে, কার্যকর্তাদের প্রশ্নগুলো আবার উঠে দাঁড়াবে, এগুলো হতেই হবে। একটা সুস্থ ডেমোক্রেসির মধ্যে, একটা গণতন্ত্রের মধ্যে, দলের মধ্যেও গণতন্ত্র থাকা দরকার, এটা আমার ব্যক্তিগত মত। এবং অনেকেই আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তো সেই জন্য পার্টির ভেতরে যে গণতন্ত্রের যে বিষয়গুলো ছিল সেগুলো আবার দাঁড়াবে, কার্যকর্তাদের বিষয়গুলো দাঁড়াবে, কালেকটিভ লিডারশিপ প্রশ্নগুলো দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, নরেন্দ্র ভাই মোদীর যে ওনার যে কাজ করার যে পদ্ধতি এবং যেভাবে উনি চালিয়েছেন দেশটাকে, দেশ ওই একইভাবে চলবে, কেননা এর মধ্যে ইতিমধ্যেই দুজন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার বিহারে তারা আস্থা প্রকাশ করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও উনি বলেছেন যে ইন্ডি জোটের সঙ্গে আছে, কিন্তু যতক্ষণ বামপন্থীরা আছে, কারণ আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে যেখান থেকে উনি শাসনটা গ্রহণ করলেন, যাদের হারিয়ে উনি আসলেন, সেটা সিপিআইএম কমিউনিস্ট পার্টিকে উনি হারিয়ে এসছেন। তো সেই জন্য ওনার ওই একটাই মত আবার রয়েছে যে ইন্ডি জোটে যতক্ষণ সিপিএম আছে উনি দূর থেকে সবকিছু অবজার্ভ করবেন, তার মানে উনি 50-50 আছেন। তা মমতা বন্দ্যোপাধ্যায় 50-50 আছেন, ইন্ডিতেও আছেন, বা সেরকম বিরোধিতা নেই, কারণ সিপিএম যেহেতু ইন্ডিতে, কংগ্রেসের সাথে যেহেতু সিপিএম রয়েছে, ওনার একটা বক্তব্য আছে ওখানে, উনি বলেছেন, পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে যতক্ষণ সিপিএম ওখানে কংগ্রেসের সঙ্গে থাকবে উনি ভাববেন, উনি ডিসিশন নেবেন না, এটা হলো বিষয়। চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার করেছে। তো সেই জন্য এবার বিষয়টা হচ্ছে যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, আমাদের প্রধানমন্ত্রী, ওনার কার্যশৈলী এবং কার্যপদ্ধতি উনি কতটা কিরকম কি করেন সেটা অবশ্যই দেখার বিষয় আছে, কারণ উনি একভাবে সরকার চালিয়েছেন, ওনাকে অন্যভাবে চালাতে হবে। তো আমাদের যৌথ লিডারশিপের যে বিষয়টা আছে, সেই লিডারশিপের একটা যোগদান থাকবে। আর আমরা যারা কিছু ভারতীয় জনতা পার্টির মধ্যে সবাই নয়, কিন্তু একাংশ আরএসএস এর কার্যকর্তারাও আছে, আরএসএস এর কর্মীরাও আছে। তো আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও এখানে একটা বার্তার জায়গা, একটা ভূমিকা তৈরি হবে। যতক্ষণ একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, নরেন্দ্র ভাই মোদীজি সরকার চালাচ্ছিলেন, তো আমাদের সেরকম মানে গাড়ি চলছিল, সাদা বাংলা বলতে গেলে মানে গতি প্রবাহে নর্মাল চলছিল।
এবার যেহেতু একটু পরিবর্তিত পরিস্থিতি, একটু সিচুয়েশন পাল্টেছে, তো সেখানে আরএসএস এর একটা ভূমিকা তৈরি হবে, তার একটু লিডারশিপের একটা ভূমিকা তৈরি হবে। এর সঙ্গে জোট সঙ্গীদের নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এনাদের বিশেষ করে নীতিশ কুমার অনেকটা ওনার সংখ্যালঘু ভোট উনি কিন্তু পান। এটা আমাদের মেনে নিয়ে চলতে হবে। এবার বিজেপিকে এটা মেনে নিয়ে চলতে হবে। মানে এমনিতে সবকা সাথ সবকা বিকাশ সবসময় আমাদের স্লোগান ছিল। 10 বছর যে আমরা সরকার চালিয়েছি, এই 10 বছরে বলতে পারবে না যে নিন্দুকের নিন্দা করবেই, কিন্তু সেই অর্থে মানে সংখ্যালঘুদের উপর খুব অত্যাচার হয়েছে ভারতবর্ষে, বা কোনো কিছু এরকম খুব বিরাট বড় কিছু দুর্ঘটনা কিছু হয়েছে সেরকম কিছু না। ভারতবর্ষ মোটামুটি যেরকম ভাবে চলা সেরকম চলেইছে। কিন্তু তৎসত্ত্বেও নীতিশ কুমারের যেরকম, যিনি এখন আমাদের সহযোগিতা করছেন, ওনার অনেক বিহারে বিরাট অংশ মুসলিমরা, পাসমান্দা মুসলিম যাদের আমরা বলি, পাসমান্দা মানে মুসলিম সমাজের মধ্যে যারা অনেকটা পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া সমাজের মুসলিম সমাজ ওনাকে ভোট দেয়। তো ওনার কাছে পাসমান্দা মুসলিমদের ভোট আছে। অন্ধ্রপ্রদেশ আমরা জানি অনেক ভালো, প্রায় 10-12%, তেলেঙ্গানা থেকে একটু কম, কিন্তু আন্ধ্রাতেও প্রায় 12% মুসলিম ভোট আছে। আর চন্দ্রবাবু নাইডু এইবার চন্দ্রবাবু নাইডু আন্ধ্রপ্রদেশ থেকে যেই বিপুল জয়টা নিয়েছেন, তো আমাদের বিশ্বাস ওখানে উনি মুসলিম ভোটটা পেয়েছেন চন্দ্রবাবু নাইডু। এবং চন্দ্রবাবু নাইডুর ম্যানিফেস্টোর মধ্যে ছিল মুসলিমদের আলাদা করে রিজার্ভেশনের ম্যানিফেস্টোতে আমাদের সহমতি ছিল, কারণ ভোটটা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে একজোট হয়ে লড়েছে ভারতীয় জনতা পার্টি আন্ধ্রপ্রদেশে। তো সেটা মুসলিমদের যে আরক্ষণের বিষয়টা, তাদের যে আলাদা করে যে রিজার্ভেশন ইন এডুকেশন, ইন জবস, ইন আদার ফিল্ডস, ওদের যে আলাদা করে যে মুসলিমদের একটা রিজার্ভেশনের বিষয়টা, এটা চন্দ্রবাবু নাইডু এই দাবিটা উনি করবেন, স্বাভাবিকই করবেন। আর এই সব বিষয়গুলো নিয়ে আমাদের সরকার কিরকম কি করবে, এটা দেখতে হবে, অবশ্যই আমাদের দেখতে হবে। এখানে আরএসএস এর একটা বক্তব্য থাকবে। তো জোট সঙ্গী, হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন যে জোট সঙ্গীদের নিয়ে সরকার চালানোর 10 বছরের একটা অনাভ্যাস হয়ে গেছে, মানে অভ্যাসের বাইরে চলে গেছে। তো অবশ্যই সেটা আবার সে ম্যাচুরিটি পার্টির অবশ্যই আছে, কারণ বাজপেয়ীজির আমলে আমরা 23টা দল নিয়ে সরকার চালানো হয়েছিল, জোট সরকার। তো এইবারও দেখতে হবে এটা কিরকম ভাবে কি এগোয়, কিন্তু আমরা আশাবাদী খুব ভালো করেই হবে। কেননা ডাইনামিক্স তো বললাম আপনাকে রিয়েল পলিটিক্সে, যে কেননা কংগ্রেস মুসলিম ভোটে ভাগ বসাতে পারে বলে ওরা মুখে বলবে কংগ্রেসের সঙ্গে আছে, কিন্তু বিরোধীদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্বটা থাকবে বিরোধীদের মধ্যে। আমি ডাইলেকটিক্যালি যদি একটু দেখি যে এতদিন নীতিশ বাবু বা নাইডু বাবুরা হচ্ছে আপনাদের সাথে ছিল ছোট শরীর হিসেবে, আর এবার কিন্তু তারা ডিসাইডিং ফ্যাক্টর। তারা পাশে না থাকলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারছেন না। তো এবার দাবি দেওয়ার জায়গাটা কিন্তু জোরালো হবে, বিশেষ করে নাইডু বাবুদের এবারের যে ভোটের হিসেব সবটা মিলে। হ্যাঁ, সেই জায়গা থেকে যদি বলি যে ওনারা কি ব্ল্যাঙ্ক চেক আপনাদের দিয়ে দেবে বলে ভাবেন? সেটা তো কোনো সুযোগ নেই না। ব্ল্যাঙ্ক চেক তো রাজনীতি কেউ কাউকে দেয় না। সে ব্ল্যাঙ্ক চেক গতবারও হচ্ছে তারা তাদের আসনগত জায়গা জায়গাটা সীমিত ছিল, যে পরিমাণ এককভাবে 303টি আসন ছিল, সবকিছু মিলে এক ধরনের হচ্ছে আপনাদের দাদা সুলভ আচরণটা মেনে নিত তারা। কিন্তু এবার কিন্তু দাদাকেও কিন্তু ছোট ভাইয়ের দিকে হাতটা বাড়াতে হচ্ছে সেই জায়গা। মানে দাদা, আপনি দাদা বললেন কিন্তু দাদাগিরি বললেন না, তো ঠিক আছে, মানে দাদাগিরি ছিল না আমাদের, তবে হ্যাঁ এটা কিন্তু সেটা হ্যাঁ এটা ফ্যাক্ট যে এখন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এবং আরো অন্যান্য যারা আছে, এনাদের দুজনের মিলে 30টা মতন আসন আছে, আর 30টা মতনই আমরা কম আছি। ভারতীয় জনতা পার্টি 30টা মতনই কম আছে সংখ্যাগরিষ্ঠ থেকে, আর এই দুটো দলকে মিলিয়ে 30টা আসন আছে। তো একদম মানে অঙ্কটা এরকম দাঁড়িয়েছে গিয়ে যে সত্যি আপনি ঠিকই বলেছেন যে এনাদের কথাগুলোর যা দাম, গুরুত্ব এখন হবে, আগে ততটা নাও হতে পারতো, কিন্তু এখন গুরুত্বটা অনেক বেশি। তো সেই গুরুত্বটা মাথায় রেখে করতে হবে। এবং আরো ছোট ছোট দল আছে, অনেক ছোট ছোট দল আছে, সবাইকে নিয়ে যদি চলার যে জায়গাটা আছে, আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে বা আমরা যে সংগঠন যে এতদিন করে এসেছি, তো এই জায়গাটা আর নরেন্দ্র ভাই মোদীর যে ম্যাচুরিটি আছে, তার যে পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, ওটার একটা পরীক্ষা তো অবশ্যই হবে। ওনার পলিটিক্যাল ম্যাচুরিটির পরীক্ষা অবশ্যই হবে, কারণ এটা ফ্যাক্ট, এটা সমীক্ষায় সব জায়গায় চলে আসবে যে উনি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, সেখানেও একক সংখ্যাগরিষ্ঠতে মুখ্যমন্ত্রী ছিলেন। উনি ওনার জীবনে, ওনার রাজনৈতিক জীবনে উনি প্রথম জোট সরকার বা জোট এরকম প্রভাবশালী, মানে জরুরি জোট সরকার, জরুরি মানে একদম পুরো সেই বলতে পারে মানে আনএভয়েডেবল সার্কামস্টান্সেস, এরকম একটা জোট সরকার চালাবার ওনার জীবনে প্রথম হয়েছে। এটা সমীক্ষাতে চলেই আসবে, এটা আমাদের বলার অপেক্ষা রাখে না, বা এটা চলেই আসবে, কারণ ওনার জীবনে প্রথমবার উনি কোন জোট সরকার চালাবেন, প্রকৃত অর্থে জোট সরকার।
তো এখন সেটা দেখতে হবে। সেই জন্য আমরা বারবার বলছি, তো আমাদের যে ক্যাডার বেসড যে পার্টির যে সাংগঠনিক যে একটা তার একটা যে একটা পরিকাঠামো আছে, একটা যে কাঠামো আছে, একটা যে সুপারস্ট্রাকচার ফ্রেমওয়ার্ক আছে আমাদের ক্যাডার বেসড পার্টি হওয়ার, কালেকটিভ লিডারশিপের যে প্রিন্সিপালটা আমাদের দলে আছে, আরএসএস এর যে একটা গাইডিং রোল আছে, এই সমস্ত জিনিসটা মিলে একটা জায়গায় দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। আর আমাদের বিশ্বাস যে ভারতবর্ষের গণতন্ত্রের জন্য, আমার ব্যক্তিগত মত যে এটা ভালো। একটা যে কোনো রাষ্ট্রের একটা এত বিবিধতা, এত বৈচিত্র্যের যে রাষ্ট্র ভারতবর্ষ, এটা খুব ভালো একটা ইঙ্গিত যে সব প্রকারের স্বর এবং সব প্রকারের দাবি দাওয়া, সমস্ত শ্রেণী, সব প্রকারের মানুষের একটা আওয়াজ, একটা জায়গা থাকবে তার কথা বলার। এটা ভালো। এটা আমার ব্যক্তিগত মতে এটা ভালো ইঙ্গিত। জোট ভারতবর্ষের মতন বৈচিত্র্যপূর্ণ দেশে জোট সরকারদেরই একটা জায়গা। তবু গত 10 বছর এটা নয় যে আমরা সবকা সাথ সবকা বিকাশ ছাড়া, কিন্তু আমাদের যখন সংখ্যা পরিষদে ছিল তখনও সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এরকম সবাইকে সাথে নিয়ে চলার পদ্ধতির মধ্যে দিয়ে 10 বছর সরকার চলেছে। এখন আরো সেভাবে চলবে আমাদের বিশ্বাস। আর ভারতবর্ষে এটা খুব ভালো, একটা গণতন্ত্রের জন্য ভালো। যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। আমি আপনার প্রারম্ভিক আলোচনার সূত্র ধরেই বলছি যে আপনি বলছিলেন যে 10 বছর টানা সরকার পরিচালনার কারণে কোথাও এমন কিছু ঘটেছে যার কারণে কিছু ঘটনা ঘটে গেছে, আর 10 বছর একটানা চললে কিছু ভরাডুবির আশঙ্কা থেকেই যায়। সেই ক্ষেত্রে হচ্ছে মমতাজি তো অনেকদিন ধরেই আছেন বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে, সেক্ষেত্রে তারও তো এই একই দশা হওয়ার কথা ছিল, কিন্তু উল্টো দেখলাম তাদের 7টি আসন বেড়ে গেছে আরো। এই যে মমতা পশ্চিমবঙ্গের আপনারা ব্যর্থ হচ্ছেন, তো এর পিছনে আমি এবার একেবারেই বাংলার আলোচনাতেই আসি কেন্দ্র থেকে। সেটি হচ্ছে যে পশ্চিম বাংলায় আপনাদের এই যে এবারের ভরাডুবি বললেও আসলে কম বলা হয়, যেখানে আপনি বলছিলেন যে এবার 26, 27, 28টিও পেতে পারতেন যেই জায়গা থেকে, সেই জায়গায় হচ্ছে সরি আপনাদের 18টি ছিল, এবার সেটি 27, 28 যেতে পারতো, কিন্তু উল্টো 12তে নেমে এসেছে। সেই ক্ষেত্রে কি বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে? এর সাথে একটু ফুটনোট হিসেবে যদি বলি, এই বাংলার মানুষ, সেই পশ্চিম বাংলা বলেন আর আমাদের পূর্ব বাংলা বলেন, আমরা কিন্তু এক ধরনের আন্দোলন সংগ্রাম, প্রকৃতির নানান ধরনের বিপর্যয় সবকিছু মিলে এক ধরনের লড়াকু মানুষ। এই লড়াকু মানুষ জেগেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আপনার কি মনে হয়? একদমই তাই। দেখুন, পশ্চিমবাংলা আর পূর্ববঙ্গ, এটা পলিটিক্যাল মাটিটা সেম, মানে তার মানে দ্য বেস ইজ দ্য সেম, একই ধরনের। আপনি ঠিকই বলেছেন, অনেকভাবে রাজনৈতিকভাবে অনেক মানে ইন্টেলিজেন্ট, মানে পলিটিক্যালি খুব অ্যাভেয়ার বাংলার মানুষ, মানে গোটা বাংলার মানুষ পলিটিক্যালি অ্যাভেয়ার, আন্দোলনমুখী, লড়াকু, একদম আপনি ঠিক বলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা একটু আমরা লক্ষ্য করি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, সেটা একটা পশ্চিমবঙ্গের, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা স্লোগানে ভোট লড়ে, আর আমরা সবাই জানি জয় বাংলা স্লোগান কার। এটা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্লোগান, আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা। উনি জয় বাংলার স্লোগানে উনি ভোট লড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারপরে বিভিন্ন জায়গায় ওনার যে রাজনীতির যে কৌশল, সেই কৌশলটা এমন জায়গায় দাঁড়িয়েছে, 2-3টে জিনিস আমি বলতে চাই এখানে, 3টে মুখ্য বিন্দু আমি একটু উল্লেখ করতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে পশ্চিমবাংলায় দীর্ঘদিন 50-এর দশকের পরে, 77-এর পরে কমিউনিস্টরা এখানে ক্ষমতায় এসছে 1977, কিন্তু 50-এর দশকের পর থেকে, খাদ্য আন্দোলনের পর থেকে 1950s থেকে 77 অব্দি, আর 77 থেকে 2011 অব্দি কন্টিনিউয়াস এখানে একটা লেফট মানসিকতার, পশ্চিমবঙ্গে একটা বামপন্থার একটা রাজনীতি, তার আন্দোলন, দাবি দাবার, তার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, রাজনীতির ভাষা, রাজনীতির করার তার আঙ্গিক, তার পরিকাঠামো, সমস্তটা বাম মনস্ক, বামপন্থা ভিত্তিক থেকেছে পশ্চিমবাংলায় বিগত প্রায় 50, 55, 60 বছর। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ঘোষিত দক্ষিণপন্থী দল, কংগ্রেস থেকে বেরিয়ে এসে দক্ষিণপন্থী দল, সেই দক্ষিণপন্থী দল ক্ষমতা নিয়েছে 2011-তে, এবং উনি মুসলিমদের যে অ্যাট্রাকশনটা, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের যে একটা বামপন্থার সঙ্গে সিপিএম এর সঙ্গে একটা অঙ্গীকার ছিল, এবং কংগ্রেসের সঙ্গে, উনি কংগ্রেস এবং সিপিএম থেকে সিপিএম এর মুসলিম ভোটটা উনি গ্যাদার করতে পেরেছেন। আমরা আজকের দিনেও দেখছি
পশ্চিমবঙ্গের রাজনীতি যদি একটুখানি যদি কেউ কেয়ারফুলি নোটিস করে, তাহলে আপনারা দেখবেন যখন স্থানীয় ইলেকশন হয় পশ্চিমবঙ্গে, পঞ্চায়েত, ইউনিয়ন বোর্ড বা মিউনিসিপ্যালিটি, যখন স্থানীয় ইলেকশন হয় তখন টিএমসির মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা নিজেদের মধ্যে মারপিট করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অংশ আরেক অংশের সঙ্গে মারপিট করে। তারপরে যখন বিধানসভার ভোট হয়, মানে রাজ্যের ক্ষমতার, রাজ্যের সরকারের যখন ভোট হয়, রাজ্য সরকারের, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আর কংগ্রেসকে ভোট দিতে দেয় না। কংগ্রেসের সিপিএম এর সঙ্গে তার দ্বন্দ্বটা হয়, বিরাট দ্বন্দ্ব হয়। তখন সে কংগ্রেস সিপিএম কে সঙ্গে তার মানে মারামারির পরিস্থিতি তৈরি হয়। এবার যখন লোকসভার ইলেকশনটা হয়, যখন ভারতবর্ষের ইলেকশনটা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের, ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে ওনার যে সরকারি প্রভাবের যা ওনার দমন নীতি, ওনার দমনটা তখন বিজেপির উপরে এসে পড়ে। অর্থাৎ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করছেন, এটা আমরা বলতে চাই এবং জানাতে চাই গোটা বিশ্বকে, সেটা হচ্ছে উনি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটারদের, মুসলিমদের, আমার অনেক অনেক সংখ্যালঘু বন্ধু আছে, তারা আমাদের ভোট দেয় না, কিন্তু তারা বলে যে আপনারা বিজেপি ভালো করে কেন রাজনীতি করছেন না, কেন মমতাকে সরাচ্ছেন না, একাংশ ভোট দিতে রাজি, কেননা যেই ধরনের দমন এবং ব্ল্যাকমেলের পলিটিক্স, মুসলিম ভোট ব্যাংকটাকে পুরো ঘেটোয়াইজ যাকে বলা হয়, যেটা আমরা ঘেটোয়াইজেশন বলি, মানে পুরো ঘেটো করেছে, মানে যেটা আমেরিকান পলিটিক্যাল থিওরিতে যেটা বলে, মানে ঘেটোয়াইজেশন, ব্ল্যাকসদের যেরকম ঘেটোয়াইজেশন ব্ল্যাকসদের হয়, একইভাবে ঘেটোয়াইজেশন পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় করেছে বিগত 13 বছরে। যার জন্যে যখনই কংগ্রেস বা সিপিএম একটা বিকল্প হয়ে দাঁড়াবার চেষ্টা করে, ভারতীয় জনতা পার্টি আমরা চেষ্টা করি, কিন্তু আপনি জানেন কোন একটা কারণে ভারতীয় জনতা পার্টির একটা বাধ্যবাধকতা আছে, আমাদের ওখানে আমরা পাই 2%, 3%, 4% মুসলিম ভোট আমরা পাই, কিন্তু যখনই মুসলিমরা পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম কে ভোট দিতে যায়, আপনারা বিগত 2 বছরে দেখবেন বায়রন বিশ্বাস বাই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালো, সেই প্রার্থীকে ভয় দেখিয়ে টিএমসি ঢুকিয়ে নেওয়া হলো ভাঙড় যে আসন থেকে, সেখানে 80%, 70% মুসলিম ভোটার, সেখানে বায়রন বিশ্বাসকে ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হলো। বকটুই, উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা বকটুই, উত্তর চব্বিশ পরগনা বকটুই, বসিরহাট, বারাসাত, যেখানে মুসলিম ভোটার আছে, সেখানে মুসলিমদের উপরে যেই দমন ক্রিয়া, যেই দমন মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার মুসলিম ভোটারদের উপরে করে, যাতে তারা কোনোভাবে কংগ্রেস সিপিএম কে ভোট না দিতে পারে, এর বারবার মুসলিম সমাজের মধ্যে এর একটা বিরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জন্য এটা একটা বিস্ফোরক জায়গায় যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টি, যেখানে পশ্চিমবঙ্গে বাম রাজনীতির একটা ঘাঁটি ছিল, পশ্চিমবঙ্গটা ভারতবর্ষে বাম রাজনীতির গড় ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি আমরা বিকল্প হয়ে দাঁড়াতে পেরেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটকে যে ঘেটোয়াইজেশন করছে, এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু সেই লড়াইয়ের নেতৃত্ব আমরা দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন জায়গাতে চেষ্টা করছি, প্রকাশ্যে হোক বা পরোক্ষ ভাবে হোক। যত মুক্ত স্বর আছে মুসলিম সমাজের মধ্যে, যত প্রোগ্রেসিভ এলিমেন্ট আছে, তারা যাতে সিপিএম এ না যেতে পারে, যাতে তারা কংগ্রেসে না যেতে পারে, সেই যে সরকারি দমনের মধ্যে দিয়ে যে জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তার বিরুদ্ধে আমাদের নেতৃত্ব বারবার রেনবো কোলিশনের কথা বলেছে, বারবার রেনবো কোলিশনের আমাদের নেতৃত্ব বারবার বলেছে, কংগ্রেস সিপিএম বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেনবো কোলিশনের কথা বলা হয়েছে, কিন্তু আবার সেই ওই সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতির বাধ্যবাধকতা তার বশীভূত হয়ে কংগ্রেস সিপিএম সেই ডাকে সাড়া দেয় না, আমাদের সেই ডাকে। কিন্তু সাধারণ মুসলমান যে ভোটাররা আছে পশ্চিমবঙ্গে, তারা খুব খারাপ অবস্থায় আছে, এটা আমরা সবাই জানাতে চাই, গোটা বিশ্বের মানুষের জানা উচিত। বকটুতে যে দাঙ্গাটা হলো, সেখানে কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি, মুসলমানদের সঙ্গে মুসলমানদের মধ্যে মারপিট হয়েছে, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে, ঘরের পর ঘর পুড়িয়েছে, টিএমসির গুন্ডা বাহিনী করেছে। বায়রন বিশ্বাসকে, তার জিতে যাওয়া বায়রন বিশ্বাসকে তাকে সরিয়ে টিএমসির মধ্যে নিয়ে আসা হয়েছে, সেখানে মুসলিম ভোটারদের সঙ্গে চিট করা হয়েছে, মুসলিম ভোটারদের সাথে প্রতারণা করা হয়েছে, বিভিন্ন জায়গায় এইভাবে চলছে। আজকে বারাসাত, বসিরহাটে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, কংগ্রেস সিপিএম কে ভোট দেওয়ার জন্য মুসলিমরা রেডি, কিন্তু তারা পারছে না। আর বিজেপি, সেখানে আমরা চেষ্টা করছি, রেনবো কোলিশনের কথা বলছি, কিন্তু সেটাও হচ্ছে না।
এই একটা জায়গায় যেখানে 25% মতো সংখ্যালঘু ভোট আছে, সেটাকে যদি কেউ ঘেটেওয়াইজ করে, তাকে ব্ল্যাকমেল করে, তার হাত পা বেঁধে যদি তাকে যদি এক জায়গায় আবদ্ধ করে রাখে সরকারি দমনের মধ্যে দিয়ে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছে। আর এটা খুব নক্কারজনক রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আমাদের সাধ্য যতটা করার আমরা অবশ্যই করব। এবং রেনবো করে শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, শুভেন্দু অধিকারী আমাদের লিডার বারবার বলেছেন, মেদিনীপুরে নন্দীগ্রাম, মেদিনীপুর অঞ্চলে, ওনার অঞ্চলে নন্দীগ্রাম মুসলিম অধ্যুষিত, মুসলিম মেজরিটি, সেখান থেকে এইবার এই ভোটে মুসলমানরা ভোট দিয়েছে শুভেন্দু অধিকারীকে, ভারতীয় জনতা পার্টিকে। কেননা আমরা বারবার রেনবো কোলিশনের কথা বলছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করছেন। উনি এমন একটা কৌশলগত রাজনীতি করছেন যেখানে উনি মুসলিম ভোট ব্যাংকটাকে ধরে রাখার একটা প্রক্রিয়া করছেন। এবং মনে রাখতে হবে, উনি উস্কানিমূলক এমন এমন কাজ করেন যেখানে উনি মানে এই শব্দটা বাংলাদেশের মানুষ জানা উচিত। উনি এখানকার মুসলিম ভোটারদের, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটারদের উনি ওনারই দেওয়া নমেনক্লেচার দুধেল গাই। উনি বলেন দুধেল গাই, এরা আমার দুধেল গাই, এরা যদি একটু পুলিশের উপরে একটু যদি কিছু ক্রাইম করে, এরা যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি করে, একটু যদি হিন্দুদের উপরে যদি আক্রমণ করে, আমার কিছু করার নেই, এরা দুধেল গাই। এরকম ভাবে উস্কানিমূলক উনি সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, সমাজের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর পরিস্থিতি উনি বারবার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ওনার নক্কার, আর এই রাজনীতি ওনার এক্সপোজ হয়েছে। এক্সপোজ হওয়ার ফলে আজকে বাম মনস্ক এই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি আমরা রাজনীতি করতে পারছি। আমাদেরও ভোটার আছে। গত নির্বাচনে 2021-এর নির্বাচনে 2,28,00,000 আমরা ভোট পেয়েছি। আর 2,28,00,000 ভোটারের মধ্যে মানে 1 লাখও হবে না, তারও কমই, বা 1 লাখই ধরুন, মাত্র 1 লাখ মুসলিম ভোটার ছিল। 2,28,00,000 আমরা পশ্চিমবঙ্গে ভোট পেয়েছি। আমাদের সঙ্গে মাত্র 50 লাখ ভোটের ডিফারেন্স ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কিন্তু 21-এর পরে যে দমনটা উনি করেছেন ভারতীয় জনতা পার্টির উপরে, আমাদের কয়েকশো কার্যকর্তা আমাদের মারা গেছে। উনি হিংসার রাজনীতি এখানে করেন, পুলিশের দমনের রাজনীতি করেন। ওনার একটা মানে সরকারি দমন যাকে বলে, তার মধ্যেও আমরা বারবার রেনবো কোয়ালিশনের কথা বলি। এবং নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে হোক, ফুরফুরা শরীফের, এটা তো কিংবদন্তি হয়ে গেছিল। নওশাদ সিদ্দিকীকে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার, পরোক্ষভাবে আরএসএস এর পক্ষ থেকে সহযোগিতা করেছি। আমি প্রকাশ্যে বলছি, নওশাদ সিদ্দিকী, ফুরফুরা শরীফের এবং বিভিন্ন জায়গায় বারেন বিশ্বাসকে আমরা সহযোগিতা করেছি। তারপরে ধূপগুড়িতে, উত্তরবঙ্গে আমাদের ভোট ট্রান্সফার হয়েছে, 50,000 ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোট ট্রান্সফার হয়েছে কংগ্রেসকে জেতাবার জন্য। সেই কংগ্রেসকে আবার প্রতারণা করে পার্টির মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। তো এরকম ভাবে রেনবো আমরা চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দমনকারী আর দুর্নীতি তো কোনো, সে তো গোটা বিশ্বে প্রমাণ হয়ে যায় দুর্নীতি। কিন্তু ওনার এই যে ভোট ব্যাংক পলিটিক্স আর এই যে ঘেটোয়াইজেশনের পলিটিক্স, এর বিরুদ্ধে আমাদের সাধ্যের মধ্যে আমরা করার চেষ্টা করছি। জি, আমরা পশ্চিমবাংলা থেকে একদম শেষ পর্যায়ে এসে আবার কেন্দ্রে একটু যেতে চাই। আমরা যেটি আমরা না, সবারই ধারণা বা এটাই হবে, যেহেতু আপনাদের জোটের 293টি আসন আছে, 272 আসন হলেই হচ্ছে সরকার গঠন করা যায়। আপনারা সরকার গঠনের দ্বার প্রান্তে, এবং নরেন্দ্র মোদী তিনি ভারতের তৃতীয় ব্যক্তি হতে যাচ্ছেন যিনি 3 বারের প্রধানমন্ত্রী হবেন। তো সেই জায়গা থেকে হচ্ছে নিকট অতীতের কথাও যদি বলি, গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতবর্ষের মানুষও দেখছেন যে একজন ব্যক্তি পরপর 3 বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তো সেই জায়গায় আমরা নিশ্চয়ই নরেন্দ্র মোদীর আগামী দিনগুলো বিষয়ে হচ্ছে শুভকামনা জানাবো। একই সাথে হচ্ছে বাংলাদেশ ভারত যে মৈত্রীত্বের বন্ধনের যে জায়গাটি আছে, আমাদের অমীমাংসিত যে বিষয়গুলো আছে, আমাদের যৌথ নদীর বিষয়গুলো আছে, কিছু জমির বিষয় আছে, বাণিজ্য ঘাটতির যে জায়গাগুলো আছে, এমনকি সবচাইতে বড় যে ইস্যুটি সেটি হচ্ছে ভারতের যে ভিসা নীতি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের যে ভোগান্তির আরেক নাম ভারতের ভিসা প্রাপ্তি। এই জায়গাগুলো নিশ্চয়ই বিজেপি সরকার একটু ইতিবাচক ভাবে দেখবে, আমরা সেই প্রত্যাশাটাই রাখি। আর শেষ করতে চাই আপনার কাছ থেকে ছোট্ট করে এক লাইন একটা বা 1 মিনিট একটু শুনতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রীর যে জায়গাটি, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা যেই জায়গাটায় নিয়ে গেছেন, সেই জায়গাটাকে আরো মসৃণ করার জন্য যেই সমস্যাগুলোর কথা বললাম, সেই জায়গায় আপনাদের দিক থেকে আপনারা কেন্দ্রীয় সরকারকে কি বলবেন? কারণ বাংলাদেশ এবং পশ্চিম বাংলা আমাদের মধ্যে যে আত্মিক যোগাযোগটা আছে, এটা আসলে দিল্লির সাথে নেই। তো সেই জায়গায় হচ্ছে
দুই বাংলার এই আত্মিক সম্পর্কটা ঠিক রাখার জন্য, বাংলাদেশের মানুষের স্বস্তির জায়গাটা ঠিক রাখার জন্য বাংলা থেকে আপনারা কেন্দ্রকে কি বার্তা দেবেন? অবশ্যই আমাদের পশ্চিম বাংলা থেকে বার্তা সবসময় থাকবে। আমাদের যে 12 জন সাংসদ পৌঁছেছে দিল্লি, তারা এই বিষয়টা অবশ্যই তুলবে। আর যেটা আমাদের বলার বিষয় সেটা হচ্ছে, আমারও আপনার মতন আমারও আরেকজন বন্ধু আমার আছে, রফি হোসেন বলে একজন বন্ধু আছে আমার। সে ছাত্র আওয়ামী লীগের বোধহয় অনেক বছর আগে দেখা হয়েছিল, কলকাতায় এসেছিল। তো সে আমাকে বললো যে আমরা এখানে যত জামাতিদের ধরি বাংলাদেশে, মানে ঢাকাতে আপনারা যত জামাতিদের ধরি, ওরা সব কলকাতায় গিয়ে আশ্রয় নেয়। আর ইতিমধ্যে দেখবেন যে ভারতের কেন্দ্র সরকার, এনআইএ, আমাদের যে কেন্দ্রীয় যে এজেন্সি গুলো আছে, তারা কিন্তু কলকাতায় একাধিক এরকম জামাতি এরকম এদের ধরে বাংলাদেশকে হ্যান্ড ওভার করেছে। আমাদের তৎপরতা রয়েছে যে বাংলাদেশের সঙ্গে যেই মধুর সম্পর্ক নরেন্দ্র মোদীর সময়ে আমরা জানছি যে যখন উনি 2014-তে প্রথম হলেন, তখন 3 বিঘা করিডর ছিটমহলের সমস্যা একবারে সলভ হলো। আমাদের দিকে ক্ষোভ বিক্ষোভ ছিল যে প্রায় অনেকটা বেশি জমি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও 3 বিঘা এবং ছিটমহলের সমস্যা সলভ হলো। তিস্তার চুক্তিটা হলো। তিস্তার চুক্তির সময় মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিস্তার চুক্তির বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তিস্তার জল দিয়ে দিলে আমাদের শিলিগুড়ি, আমাদের উত্তরবঙ্গ শুকিয়ে যাবে। কিন্তু তৎসত্ত্বেও 2014-তে তিস্তার চুক্তি করা হলো, এটা করা হলো। আরো কাজ এগোবে, আরো ভালো করে হবে। আর আমাদের 12 জন সাংসদ অবশ্যই যাবে। এবং এই যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্যা, আমার ব্যক্তিগত মত, এবং এটা ভারতবর্ষের অনেক মানুষজন আস্তে আস্তে বুঝতে পারছে যে আমাদের সমস্যা একই। সেটা হচ্ছে ধর্মীয় ফান্ডামেন্টালিজম, মানে ধর্মান্ধতা। সেটা যে কোনো সম্প্রদায়, যে কোনো ধর্মেরই হোক। পশ্চিমবঙ্গেও যেরকম জিহাদি জামাতি এলিমেন্টস বা সেই অর্থে হিন্দুত্ববাদের যদি সেটা হয়, ভালো নয়। বাংলাদেশেও যদি জামাত জিহাদের যেই প্রকোপটা যদি সেটা বাড়তে থাকে, সেটা বাংলাদেশের পক্ষেও শ্রেয়স্কর নয়। তো সেই জন্য লড়াইটা যৌথ লড়াই। পশ্চিমবঙ্গে আমরা যে বিষয়গুলোর সম্মুখীন, মানে ছাত্র যুব সমাজের জন্য চাকরি, তাদের জন্য উপার্জনের সময়, ইতিমধ্যে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ থেকে, যদি পশ্চিমবঙ্গ আলাদা করে রাখি, আমি পশ্চিমবঙ্গ নিবাসী, কিন্তু বলতে আমার দ্বিধা নেই, বা একটু অল্প একটা ভেতর থেকে একটা মানে কি বলবো, মানে লোকানো একটা গর্ব চলেই আসে, একটা মনের মধ্যে ভালোই লাগে যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো। আমি তো গত বছর গেছিলাম, আমি তো দেখেছি বা যা খবর পাই, বাংলাদেশের অর্থনীতি আজকে, মানে যদি শুধু পশ্চিমবঙ্গকে দেখি, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেক বেটার, অনেক বেটার। আপনাদের ওখানে আর্থিক উন্নতি যেটা হচ্ছে, তার মধ্যে ভারতে আমাদের যা যা সহযোগিতা করার, এবং পশ্চিমবঙ্গ আমরা কিভাবে লাভান্বিত হতে পারি। ইনফ্যাক্ট বাংলাদেশের আর্থিক উন্নয়ন থেকে পশ্চিমবঙ্গেরও লাভের জায়গা আছে। এখন উল্টো হয়েছে প্রক্রিয়া। যেরকম অনেক আপনাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনাদের অনেক ইন্ডাস্ট্রি, তারপরে শঙ্খ, যেগুলো মানে শাখা, এই অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের অনেক কিছু শেখার আছে, করার আছে, জানার আছে। তো সেই জন্য আমাদের একসাথে মিলেই চলতে হবে, এটাই বার্তা। আর মোদী সরকার যেইভাবে আমরা জানি, মাননীয় হাসিনাজির, ওনার শেখ হাসিনার যে সরকার বাংলাদেশে, তার যে সম্পর্ক মোদী সরকারের সঙ্গে ছিল এতদিন, যেরকম ছিল সেরকমই থাকবে, এর চেয়ে ভালো হবে। এটা আমাদের পুরো আমরা বিশ্বাস, আমরা এতে মানে একদম আমাদের অঙ্গীকার করা আছে, এটা আমাদের মানে প্রমিস যে যেরকম সম্পর্ক ছিল এর চেয়ে ভালোই হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব দেবাশিস চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের এই আলোচনাটা শোনার জন্য, দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরো বাড়বে, এবং আমাদের যেই যৌথ সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিশ্চয়ই সমাধান হবে, সে প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের সারা বাংলা সম্পাদকীয়। নমস্কার।